নমরুদের কারাগারে আছেন সেই 16 জন বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আজকে স্বাধীন দেশে যারা এই দেশ স্বাধীনতা চায়নি, যারা এই দেশ চায়নি, তারা আজ বিজয়ের উল্লাসে মাতোয়ারা। আর সেই জায়গায় যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছিলেন, নিজের জীবন বাজি রেখেছিলেন, তারা আজ জেলখানার কারাপ্রকোষ্ঠে। এই হচ্ছে যে আমাদের দেশের অবস্থা। আপনারা যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি যে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হচ্ছে বা হবে কিনা, এরকম একটা কিছু, যে আমি আশ্চর্য চিহ্ন দিচ্ছি। তো সেই কথাটা যাওয়ার আগে আসলে আপনাদেরকে গতকাল এবং আজকের দুই একটা ঘটনা একটু বলি, সামান্য একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। গতকালকে দেখলেন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ওরা পাকিস্তানি পতাকা যখন আঁকছিলেন রাস্তায় পারানোর জন্য, সেটা নিয়ে জামাতে ইসলাম খেপে গিয়ে ছেলেপেলেকে দৌড়ানি দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা এখন গোলাম আজম অমুক তমুক এদেরকে মুক্তিযুদ্ধের বীর বানাচ্ছে। আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু জায়গায় মুক্তিকামী জনতা তারা গোলাম আজম, নিজামী এদের ছবি লাগিয়ে জুতা নিক্ষেপ করছে। সমস্ত ঘটনাই বাংলাদেশে ঘটছে। আসার কথা এটা যে অনেকেই এখন বুঝতে পারছে যে বাংলাদেশ আওয়ামী লীগই স্বাধীনতার ধারক এবং বাহক। আওয়ামী লীগ যদি না থাকে এই দেশের স্বাধীনতা বলতে আসলে কিছুই থাকবে না। তো চলুন আসি যে আপনার এই যে ভারতীয় এম্বাসির কথা যেটা বলছি, যে বাংলাদেশের ভারতীয় এম্বাসি কি বন্ধ হচ্ছে কিনা। দেখেন, আপনারা জানেন যে 2-3 দিন ধরে হাদি, ওই যে সাউয়া হাদি, ও গুলি খাওয়ার পর থেকে চিল্লাচিল্লি শুরু হলো যে এদেরকে যদি ফেরত না দেয় ইন্ডিয়া, যারা গুলি করেছে, তাহলে ইন্ডিয়ান এম্বাসি ভাঙচুর করবে, কাউকে থাকতে দিবে না। কারণ তারা যেহেতু নিরাপদ না, সুতরাং কাউকে থাকতে দিবে না। হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না, লোকজন নিয়ে হাঁটো। মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে, যুদ্ধ ঘোষণা। কিন্তু তো এই সমস্ত ঘটনা আজকে 2 দিন যাবত যখন দেখছেন, তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন। আপনার ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি, এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারে, মানে ইন্ডিয়ার ভিডিও। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নেই, এই নাই সেই নাই। হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন, সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাজ রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন, আপনারা এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আবদুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, সেটা তাদের উপর যদি আক্রমণে বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত,
কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলকার নাইন সাইম উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে, কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেঁচে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে, ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নেই। আবার এক ধাপ আগাইয়া বাকিরা তো বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেইটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্স তো আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স করে তাদের ধরতে পারেন না। এখন কোন যে অমুক ফেরত দিতে হবে, অমুক কি আপনার বাপের চাকর যা আপনার দেশে এখানে কোনো কুত্তা বিলাই মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে? আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের ওখান থেকে ধরে নিয়ে আসেন। আর আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলের দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কে শুনলাম, তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারাও একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকার শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমে একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি, চট্টগ্রামের একটা কনসুলেট ভবন, ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থা তো জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। বাংলাদেশের নাহিদ হাসনাতরা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। কি করবে ভারত? বাংলাদেশের এই মুহূর্তে তারা নিজেদেরকে মনে করে বিরাট নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, নবগঠিত এনসিপি নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তারা নিজেদের অনেক বড় নেতা মনে করেন এবং তারা কথায় কথায় ভারত ভেঙে দেবার কথা বলে, কথায় কথায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করার কথা বলে। আবার কেউ কেউ বলে যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো অধিকার নেই। গতকালকে এই ধরনের কয়েকটি আলাপ হয়েছে, তার প্রেক্ষিতে আমি আলাপ করতে এলাম যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যা চেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করতে চায়, ওসমান হাদিকে হামলায় জড়িত, এমনকি সীমান্তে বাংলাদেশি ভাই বোনদের ঝুলিয়ে রাখছে, তাদের পৃষ্ঠপোষকতা করছে ভারত। তিনি বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চায়, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারের বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানদের ওপর আস্থা রাখে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। কত বড় কথা, চিন্তা করুন। ভারতের সেভেন সিস্টার্সকে যারা অস্থির করতে চায়, বিচ্ছিন্ন করে দিতে চায়, তাদেরকে এই হাসনাত আব্দুল্লাহরা আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে, বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে।
একই অনুষ্ঠানে এই এনসিপির আর এক নেতা সার্জিস আলম বলেন, ভারতীয় হাইকমিশন যদি এদেশের মানুষের চাওয়া পাওয়াকে ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই মানুষগুলোর এদেশে থাকার কোনো অধিকার নেই। এনসিপির বড় বড় নেতাদের কণ্ঠে একই টাইপের বাক্য, কথাবার্তা উচ্চারিত হচ্ছে যে ভারতকে তারা আলাদা করে দেবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে তারা আশ্রয় প্রশ্রয় দেবে। হ্যাঁ, বাংলাদেশে এর আগেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। 2001-06 আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ দিয়ে অস্ত্র পাচারেরও চেষ্টাটা করা হয়েছিল। আজকে আবার সেই সময়ের সন্ধিক্ষণে বাংলাদেশ, ভারত এখন কি করবে? আসলে ভারত নিয়ে বাংলাদেশে ঘৃণা তৈরি করা হয়। এগুলো শুনতে অনেক অপ্রিয় হলেও সত্য যে মাদ্রাসা একটা পবিত্রতম জায়গা, পবিত্রতম শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা যে কতটা কল্যাণমূলক শিক্ষার জায়গা হতে পারে সেটা দেখতে হলে ভারতে যেতে হবে। ভারতে হিন্দু ধর্মাবলম্বীরাও মাদ্রাসায় পড়ে, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকতা করে মাদ্রাসায়, হিন্দু ধর্মাবলম্বী কর্মচারী করে মাদ্রাসায় চাকরি করে। বাংলাদেশে একটি উদাহরণ দেখাতে পারবেন? ভারত তো বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ তার দিক দিয়ে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, তারপরে বাংলাদেশ। কিন্তু সেই ভারতে মাদ্রাসাগুলোকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে সাধারণ স্কুল কলেজের যে সিলেবাস আর মাদ্রাসার যে সিলেবাস একদম কাছাকাছি। শুধুমাত্র মুসলিমরা ধর্মীয় বিষয়গুলো পড়বে আর অন্য ধর্মের যারা, তারা স্ব ধর্মের বিষয়গুলো পড়বে। যার দরুন সেখানে মাদ্রাসাকে আলাদা সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। সেখানে অন্য ধর্মের মানুষ যে মাদ্রাসায় পড়তে পারবে না এমনটা নাই। এবং মাদ্রাসা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভারতে গড়ে উঠেছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের রাজ্যে রাজ্যে। এবং মাদ্রাসায় রেজাল্টের কথা যদি বলেন, শীর্ষ স্থান অধিকার করে থাকে ভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষও মাদ্রাসার শিক্ষায় শীর্ষ স্থান দখল করে। কিন্তু বাংলাদেশের মাদ্রাসা একটি সাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। সিলেবাসে সমতা আছে, আবার ভিন্নতা আছে। এবং মাদ্রাসা শিক্ষা বহু ধারায় বিভক্ত বাংলাদেশে। এবং এই মাদ্রাসার অপব্যবহারটা এমনই, আজকে আমাদের বৃহৎ এই যে বাংলা মাদ্রাসায় বৃহৎ প্রজন্ম পড়ে, তাদেরকে আমরা আলোর পথে নিয়ে আসতে পারছি না আমাদের গলদ থাকবার কারণে। এবং এই গলদের কারণে মাদ্রাসায় নানা রকম নেতিবাচক শিক্ষাও দেওয়া হয়। অনলাইনে আপনারা খেয়াল করবেন যে ভিডিও ঘুরে বেড়ায় যে তোমরা ভারতকে ঘৃণা করো, ভারত তোমাদের শত্রু রাষ্ট্র, পাকিস্তান তোমাদের আপন রাষ্ট্র। এভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়, যার দরুন এই যে যারা মন্তব্য করছেন এদের অনেকেই মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় ছোটবেলা থেকে তারা ভারতকে ঘৃণা করে করে বড় হয়েছে, যার কারণে আজকে অবাস্তব কথাবার্তা বলে যে ভারতকে তারা আলাদা করে দেবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে, বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে হলেও আলাদা করে দেবে। কারণ ভারত তাদের একটা ঘৃণার কিছু। আমি বরাবরই বলি, গতকালকেরও হয়তো একটি কন্টেন্টে বলেছি যে বাংলাদেশ একটি ব্যতিক্রম ভূখণ্ড। পৃথিবীর ইতিহাসে আর একটি দেশও খুঁজে পাবেন না। আপনি পৃথিবীর মানচিত্র আতি পাতি করে খুঁজুন, যে এই যে মানচিত্রে চারিদিক দিয়ে একটি দেশ দিয়ে পরিবেষ্টিত, একটু খুঁজে পাবেন না। এবং সেই আমরা কতটা বিপদ ডেকে এনেছি। এবং এই কথাও আমি বারবার বলি যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। আজকে ভারত যদি আপনার উপরে ছড়ি ঘোরাতে চায়, আপনার বাঁচা মরার প্রশ্ন এসে যাবে। আজকে পাকিস্তান করেন, পাকিস্তান কি পরিণতি? পাকিস্তানের তাও 3 পাশ ওপেন আছে, 1 পাশ ভারত সীমান্ত। পাকিস্তান ব্যবসা বাণিজ্য যাতায়াত অন্য ভারতের সঙ্গে যদি নাও করে তাহলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আজকে বাংলাদেশ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, বাংলাদেশ, পাকিস্তান তো একটা পর্যায়ে আছে, বাংলাদেশের চাইতে অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান অনুন্নত দেশ। সেই জায়গায় বাংলাদেশ এখনো পর্যন্ত একটা জায়গায় আছে।
আজকে যে ভারতের সঙ্গে যে পাল্টাপাল্টি অবস্থা, ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে একদম বিকল করে দেবে, এই যে এই ধরনের অসুস্থ মস্তিষ্কের এই মুহূর্তের তারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের কণ্ঠ থেকে, তাদের মুখ থেকে এমন কথা আসছে যে ভারতকে বিচ্ছিন্ন করে দেবে তারা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে।